ঘড়িতে এখন 6:30 সকাল। বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছ নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথাকুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার, গুড মর্নিং। ঘড়িতে বাজে 8:45। এখন চলেছি শান্তিনিকেতনের পথে, যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আর এখন আমি আছি কিন্তু শক্তিগড়। এই যে দেখছেন ল্যাংচা ধাম। অ্যাকচুয়ালি শক্তিগড়ে এলে ল্যাংচা খেতে হবে এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, এখানে পরপর লাইন দিয়ে প্রচুর দোকান আছে। আজকে অবশ্য আমার সফরসঙ্গী আরো কয়েকজন আছে, সে ব্যাপারে আমি পরে আসছি। আমরা টিফিনে নিয়েছিলাম কচুরি এবং ল্যাংচা। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, যেরকম হয় আর কি। তবে যতটা নাম শুনেছি ততটা কিন্তু খেতে সুন্দর নয়। আচ্ছা চলুন, এই যে রাস্তাটা দেখছেন সোজা চলে যাচ্ছে দুর্গাপুর, আর আমরা ঢুকে গেলাম ডান দিকে বা বেঁকে গেলাম ডান দিকে, চললাম বোলপুর শান্তিনিকেতন। বোলপুর প্রান্তিক এই রাস্তাটা দিয়েই যায়। আপনারা যারা সড়ক পথে আসবেন তারা এই রাস্তাটা ধরেই যাবেন। বাঙালির আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা এবং সর্বোপরি আদর্শ রবি ঠাকুর, আমাদের প্রাণের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি সম্রাট, আমাদের জাতীয় কবি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য শান্তিনিকেতন আমার কাছে সবসময় ভীষণভাবে নস্টালজিক। তাই আজ বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। রেণু রেনা। এখন চললাম কঙ্কালীতলা মন্দির। এই কঙ্কালীতলার একটা ছোট্ট ইতিহাস আছে। কথিত আছে সতীপীঠের শেষ পীঠ এটা। যারা ট্রেনে শান্তিনিকেতন আসবেন তাদেরকে অনুরোধ করব, তাঁরা যদি প্রান্তিক স্টেশনে নামেন বোলপুরের বদলে, তাহলে কিন্তু ট্যুরটা আরও ভালোভাবে সাজাতে পারবেন। আর এই প্রান্তিক স্টেশনের কাছেই রয়েছে কঙ্কালীতলা মন্দির। এই হচ্ছে কঙ্কালীতলা। কথিত আছে সতীপীঠের শেষ পীঠ এটি, এবং এখানে মায়ের কাঁখাল পড়েছিল। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আর এখানে অলরেডি দেখুন, আমি যেটা বলছিলাম শেষ পীঠের কথা, এটা কিন্তু এখানে লেখা আছে। এবং এই জলটাকে বলা হয় শান্তি জল। এবং প্রত্যেকটা মানুষ, এটা অত্যন্ত পবিত্র জায়গা, প্রত্যেকটা মানুষ এখানে আসেন এবং এই জলটাকে, যেমন তারকেশ্বরের দুধসাগর, তেমন এই জলটাকেও অনেকে নিয়ে যায় গঙ্গা জলের মতো। এটাকে পবিত্র মানা হয়। এই হচ্ছে মূল মন্দির। আজ আমার সফর সঙ্গী একজন খুদে। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কঙ্কালীতলায়। আপনারা জানেন কঙ্কালীতলা অত্যন্ত পবিত্র। এখানে কিন্তু আপনারা চাইলেই পুজো দিতে পারেন। তবে শনিবার কিন্তু একটু বেশি ভিড় হয়, যদিও আজকে বৃহস্পতিবার কিন্তু ভিড় আছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে শুধু পুজো দিতে আসেন। কথিত আছে এই জাগ্রত মন্দিরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। যারা হাওড়া, শিয়ালদা বা বাইরে থেকে শান্তিনিকেতন আসতে চাইছেন, তারা হাওড়া বা শিয়ালদা থেকে
বা কলকাতা স্টেশন থেকে বোলপুরগামী যে কোনো ট্রেনে উঠে বোলপুর নেমে বোলপুর থেকে আসতে পারেন, অথবা যদি আপনার ট্রেন প্রান্তিক দাঁড়ায় তাহলে প্রান্তিক থেকেও আসতে পারেন। মাথায় রাখবেন, বোলপুর শান্তিনিকেতনের এটি একটি অন্যতম উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট। আচ্ছা চলুন এবার একটু কম্পাউন্ডটা ঘুরে দেখি। এই হচ্ছে মন্দির, এবং এই মন্দিরের পিছনেই রয়েছে কোপাই নদী। যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু গঙ্গা আরতি হয় বেনারসের মতো, যদিও বেনারসেরটা অনেক বড়, এখানকার পরিসরটা অনেক ছোট। আর এখন এটা যেটা দেখছেন এটা হচ্ছে কোপাই নদী। মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই কোপাই নদী। যদিও নদীটা বেশ অপরিষ্কার, কিন্তু দেখুন বাঁকটা দেখুন, এই সেই কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এই সেই কোপাই নদী। এটা কঙ্কালীতলার ভোগ ঘর, এখানে কিন্তু ভোগ রান্না হয় এবং এইখানে কিন্তু প্রসাদ বিতরণ হয়। দেখতে পাচ্ছেন এই যে ভেতরের জায়গাটা এবং বাইরেটা, এই জায়গায় কিন্তু প্রসাদ বিতরণ হয়। এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়, শনিবারটা বেশি হয়, কিন্তু এখন প্রায় সপ্তাহের প্রতিদিনই ভিড় থাকে, দেখতেই পাচ্ছেন ভিড় আছে। এই হচ্ছে জায়গার পরিবেশ। হ্যাঁ, এটা ভোগ মন্দির। এখন চললাম বিশ্বভারতী ক্যাম্পাস। তবে বলে রাখা ভালো, বিশ্বভারতী ক্যাম্পাসে কিন্তু এখন আর ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই দেখতে হয়। এবং এখানে এলে অবশ্যই এখানকার স্থানীয় কোনো টোটো নিয়ে নেবেন, সেই টোটোই আপনাকে গাইড করবে এবং সেই বলে দেবে এখানে কি কি দেখার জিনিস আছে। চলুন আমরা একটা একটা করে আসি। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা শান্তিনিকেতন নাট্যভবন বা অডিটোরিয়াম। এখানে 7টা ঘর আছে, 7টা দরজা আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক রক্তকরবী এখানেই অনুষ্ঠিত হয়। সাধারণত নবীনবরণ, রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন রকম অনুষ্ঠান, সেইগুলোই এখানে হয়। সম্ভবত রবীন্দ্রনাথের প্রথম নাটক বাল্মীকি, কিন্তু এখানে মঞ্চস্থ হওয়া প্রথম নাটক রক্তকরবী। আর বৃষ্টির সময় ভেতরে এবং বৃষ্টি না হলে বাইরে কিন্তু নাটক মঞ্চস্থ হয়। ক্যাম্পাসে থাকতে গেলে আপনাকে গভর্নমেন্ট স্টাফ হতে হবে অথবা এখানকার স্টুডেন্ট হতে হবে। এই ভবনটা হচ্ছে আপনার রবীন্দ্র ভবন মানে মিউজিয়াম। এখানে হচ্ছে আপনার ভেতরে 5খানা বাড়ি আছে, শ্যামলী, উদয়ন, উদীচী, পুনশ্চ, কোণার্ক। আর এই মিউজিয়ামে যেটা আপনার মেন জিনিস ছিল, গীতাঞ্জলি স্টাডি লিখে যে নোবেল যেটা পাওয়া হয়েছিল, সেটা আমার 2004-এ চুরি হয়ে গেছে। এখন যেটা আছে রেপ্লিকাটা, ডুপ্লিকেটটা 2004-এ চুরি হয়ে গেছে। আজকে কি বন্ধ আছে? বন্ধ হয় বৃহস্পতিবার আর তথ্য বুধবার বৃহস্পতিবার কিন্তু এই মিউজিয়ামটা বন্ধ থাকে। সবটা ঘুরে নিয়ে আপনার একটা ই করবে ছাতিমতলা। আচ্ছা, ডান দিকে সোজা যে উঁচু যে জায়গাটা দেখছেন বেদি মতন, এই জায়গাটার নাম হচ্ছে আমার ছাতিমতলা। ছাতিমতলা এই নাম দিয়েছে 1886 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রাজা ভুবন মোহন সিং যখন আসার জন্য বলেছিলেন, উনি তারাপীঠ থেকে ফিরছিলেন বামদেবের কাছ থেকে, তাই চারিদিকে একটা ঘন জঙ্গল। তো শান্তিনিকেতন বুকে মানে যারা পালকিতে করে যারা নিয়ে আসলেন তারা ক্লান্ত পড়েন। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
পালকিতে নেমে এসে বলেন বাহ জায়গাটা খুব সুন্দর। তো এই বলে উনি শান্তিনিকেতনের বুকে প্রথম পা দিয়েছে শান্তিনিকেতনে। তিনি একটা কথা বলেছিলেন যে তিনি আমার প্রাণের নাম মনে না শান্তি, উনি এনআর প্রিন্স চেয়েছিলেন, তখন তো এই জায়গাটার নাম শান্তিনিকেতন। আর আপনার টুরিস্ট দিকে অন স্পটে বছরে 4 দিন ঢুকতে দেয়। এক হচ্ছে 25শে বৈশাখ, 22 শ্রাবণ, 23 ডিসেম্বর দোলের দিন, রবীন্দ্রনাথ জন্মদিন, মৃত্যুদিন, দোলের দিন, আমার মারার দিন। ঠিক আছে, কিন্তু এখানে প্রবেশ করতে গেলে মেয়েদের জন্য হচ্ছে আমরা সাদা শাড়ি, আর শাড়ি যে পাড় হবে পাড়টাই গেরুয়া হতে হবে, আর ছেলেদের জন্য হচ্ছে আমরা হলুদ পাঞ্জাবি আর সাদা প্যান্ট। এই কারণে সাদা পোশাক দরকার। মৌর্ষি কারণে বলা হয় উনি রাজা রামমোহন রায়ের কাছ থেকে ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তার আগেরটা ছিল কোশারি ব্রাহ্মণ, উনি বাংলাদেশ জমিদার করে ঢাকার লোক ছিলেন। ছাতিম গাছ এই কারণে মেনটেন করা হয়, একটা ডালের মধ্যে 7টা করে পাতা, মানে সপ্তমণি বলে। এখানকার টিচার বা স্টুডেন্ট যারা হচ্ছে তাদের হচ্ছে আমরা ভাই বোনের সম্পর্ক, মানে মায়ের বয়সী কেউ যদি টিচার হয় সেও তার কাছে দিদি, এবং সন্তানের বয়সী কেউ যদি স্টুডেন্ট হয় সেও তার কাছে ভাই। ঠিক আছে, এবং এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা এডুকেশন ডিপার্টমেন্ট যেটা নাম হচ্ছে বিনয় ভবন, এমএড বিএড পিএইচডি যেখানে করা হয়। যে কোনো স্টুডেন্ট পিএইচডি কমপ্লিট করার পর এখানকার যে ভিসি আছে, ভাইস চ্যান্সেলর, হাতে সার্টিফিকেট, হাতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য গলাতে আমরা বাতি কিনতে অন্য মতো উত্তরীয় আর 7টা স্বাধীন পাতা দেওয়া হয়। সেটা কি এখানেই হয়? হ্যাঁ, এখানে স্বাধীনতলে, এই জায়গাটাই সাদা বিল্ডিং, সাদা এই উঁচু যে বেদি বন্ধ করা আছে এটি। চলো থ্যাংক ইউ। ওয়েলকাম। যারা আগে মেলায় এসেছেন তারা অবশ্যই এই মাঠটার সম্বন্ধে জানেন। আমি জানি না সেরকম কেউ আমার এই ভিডিও দেখছেন কিনা, কমেন্ট করে জানাবেন। আমরা সবাই জানি 23শে ডিসেম্বর 7ই পৌষ শান্তিনিকেতনে মেলা হয় বা পৌষ মেলা হয়। এইটা সেই 100 বছরের পুরনো মেলার মাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছিল রথীন্দ্রনাথ ঠাকুর, মানে ডেট অফ বার্থ এই কারণে দেওয়া হয়েছে 23শে ডিসেম্বর ফিক্স আছে, দোলের দিন কোনো ফিক্স থাকে না। সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর বড় ছিল রথীন্দ্রনাথ ঠাকুর, তার মেয়ে ছিল হচ্ছে দীপেন্দ্রনাথ ঠাকুর। সেদিন 33 জন ব্যক্তিকে ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত করেছিলেন। তখন ছোট্ট করে একটা কুমোর পাড়ার গরু গাড়ি, ওই গরু গাড়ি করে আপনার হাঁড়ি কলছে না মানে মেলাটা বসানো হয়েছিল, তখন থেকে স্থাপিত হয়ে গেছে। ডেট অফ বার্থ, হ্যাঁ গাড়ি চালায় বংশী বন্ধু সঙ্গে যা ভাঙনো মতো, হাট বসে চুপ করে বক্সিগঞ্জে পদ্মা পারে। বক্সিগঞ্জটা কাছাকাছি আছে? বক্সিগঞ্জ তো বাংলাদেশ। আচ্ছা, ডান দিকে যে সোজা যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম হচ্ছে আপনার শান্তিনিকেতন গৃহ, মানে দেবেন্দ্র নীল মহর্ষি বাড়িটাকে তৈরি করেছেন 1862 সালে। এই বাড়িটা হচ্ছে আমরা কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ডিটো বাড়ি। এই বাড়িটাকে আমরা সামনে দেখলাম আমরা বাড়ি মনে হবে, পেছনে দেখলাম মন্দির মনে হবে, সাইড দেখলাম মসজিদ মনে হবে। বাড়ি মন্দির মসজিদ তিনি কেউ বলতে পারেন। ওপরে গম্বুজটা দেখুন ছাদের উপরে, দেখলে বুঝতে পারবেন। আর ডান দিকে যে একটা ফ্যাংরার মতন যেটা বেরিয়েছে না, ওটা যে ভাস্কর রামকৃষ্ণ বেজ, নাম শুনেছেন? ভাস্কর রামকৃষ্ণ বেজেই বানানো। ওই স্ট্যাচুটাকে দেখলে মানে পূর্ব এবং পশ্চিম দিকে যখন সূর্যের আলো যখন মাঝে যখন পড়ে, তখন দেখবেন সেই ছামাতে বোঝা যায় যে একটা মা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাস্কর রামকৃষ্ণ বেজ। না, এখানে 2019 মানে কোভিডের পর থেকে অনলি ফর স্টাফ আর স্টুডেন্ট করে দিয়েছে, মানে টুরিস্ট থেকে, মানে কোভিড আগে পর্যন্ত ঢুকতে দিয়েছে। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে পুরনো মেলার মাঠ। ঠিক আছে, এটা কিন্তু অনেক পুরনো, একটা সময় এখানেই মেলা হতো। গ্লাস হাউসটা দেখছেন, এটাকে আপনি উপাসনা গোবর্ধন প্লাস কাঁচঘর প্লাস ব্রাহ্মণ মন্দির, উপরে যে আপনার টালিগুলো দেখছেন ইটালিয়ান টাইল দিয়ে বানানো, আর গ্লাস হচ্ছে না বেলজিয়াম কাজ। এখানে প্রত্যেক বুধবার 1 ঘন্টা যে উপাসনা হয় সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। মেয়েদের জন্য হচ্ছে আপনার সাদা শাড়ি, আর শাড়ি যে পাড় হয় ওই পাড়টায় গেরুয়া হতে হবে, আর ছেলেদের জন্য হচ্ছে আপনার সাদা ধুতি বা ফুল প্যান্ট বা পায়জামা। ঠিক আছে, উপাসনা বলতে এখানে বিভিন্ন সমাজে মানুষ ঢুকতে পারে, খ্রিস্টান, ইসলাম, সনাতন, জৈন সবাই ঢুকতে পারে, কিন্তু এখানে সাদা পোশাক দরকার। এখানে কোনো ধূপকাঠি মোমবাতি মন্ত্র পড়া হয় না, মানে মেডিটেশন করা হয়। আমরা সবাই জানি মেডিটেশনের কি পাওয়ার, তাই মেডিটেশন করার জন্য অনেক মানুষ কিন্তু এখানে আসেন, থাকেন এবং ভোরবেলা এখানে এসে মেডিটেশন করেন। চলুন আর একটা ইন্টারেস্টিং তথ্য আছে। পোস্ত সিনেমাটা দেখেছেন? বাচ্চাদের রিসেন্টলি আমরা সৌমিত চট্টোপাধ্যায় একটা মুভি হলো পোস্ত, ওই পোস্ত মুভিতে টোটালটা আমরা শুটিং আমরা এখানে এই গ্লাস হাউসে। টালিগুলো হচ্ছে ইটালিয়ান, গ্লাসগো বেলজিয়াম। তখনকার দিনে উপাসনা একটা খরচা হচ্ছে 33,000 টাকা, তখনকার দিনে 1886 সাল। গ্লাস হাউসে ঢুকতে গেলে প্রতি বুধবার আসতে হবে এবং পোশাক হবে সাদা শাড়ি, গেরুয়া পাড়। অলরেডি একটু আগেই সেটা বলেছে। চলুন পরবর্তী গন্তব্যে যাই। আপনাদের এইটা কবে থেকে হয়েছে, এই যে মানে এখানে যারা গাড়ি করে আসছে তারপরে তারা এখানে আপনারা এই জন্য টোটো করে ঘোরাচ্ছেন তাদেরকে বলছেন, এটা কবে থেকে? এটা জবে থেকে আপনার টোটো উঠেছে তবে থেকে প্রায় 4-5 বছর না আরো বেশি? 8 বছর। 8 বছর ধরে। আগে রিক্সা ছিল বা অটো ছিল।
আচ্ছা, বাঁ দিকে যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি দেখুন মধ্যখানে তাল গাছ আর সাইডে দুখানা রুম। বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু পেন্টিং করা। এই বাড়িটাকে কেন্দ্র করে একটা কবিতা লেখা হয়েছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ চারিয়ে উকিমের কাছে, অন স্পটে বসে কবিতাটা এখানে লেখা হয়েছিল। এই বাড়িটা হচ্ছে আপনার একজন অঙ্কের প্রফেসর ছিল, তার নাম হচ্ছে তেজেশ চন্দ্র সেন। তেজেশ চন্দ্র সেনের একটা বনবাণী একটা কাব্য ছিল, বনবাণী কাব্যে কুটি শব্দ থেকে বাড়িটাকে তৈরি করা। এই বাড়িটার সঙ্গে যুক্ত হচ্ছে প্রতি মঙ্গলবার আর প্রতি শুক্রবার বাড়িটা খোলা হয়। 60 থেকে 70 বয়স রিটায়ার করা ভদ্রমহিলা বাতিক প্রিন্টে একটা জিনিস কাজ করে, মানে 1 ঘন্টার জন্য খোলা হয় প্রতি মঙ্গলবার প্রতি শুক্রবার। যে কোনো প্রফেসর রিটায়ার করলে যে গলাতার না অন্য মতো যে উত্তরী জিনিসটাকে দেওয়া হয়, সেই জিনিসটাকে বেদিতে বসে তৈরি করেন। এইভাবে এখন বর্তমানে বাড়িটার সঙ্গে যুক্ত। বাড়ির নাম হচ্ছে তালুকদার। মানে এখানে হাতে তৈরি হয়। মানে বাতিক প্রিন্টে যে উত্তরী জিনিসটাকে তৈরি করেন। আচ্ছা, উনি করেন এই ভদ্রমহিলা? ওই যা রিটায়ার করা ভদ্রমহিলা। রিটায়ার করা ভদ্রমহিলা এখানে তৈরি করে? হ্যাঁ। এই কোনো মেশিন না, হাতে বোনা হয়? হ্যাঁ, হাতে বোনা হয়। হাতে, পুরোটাই হাতে? পুরোটাই হাতে। মিডিলে তাল গাছ আছে আর সাইডে দুটো রুম আছে দুদিকে। এখানে 3 মাস অন্তর রিপেয়ারিং করা হয়, মানে মেনটেন করা হয়। অবশ্যই মেইনটেইন ছাড়া তো এটা সম্ভব না। আচ্ছা, এখানে কি সাধারণ মানুষকে ঢুকতে দেয়? না না, এখানে অনলি ফর স্টাফ আর স্টুডেন্ট, স্টাফ আর স্টুডেন্ট ছাড়া ঢুকতে পারবেন না, মানে টুরিস্টদের জন্য কোনো ভিজিট নেই। আচ্ছা, মানে এটা কোনো সময়, বছরে কোনো সময় এটা খোলে না, তাই তো? না, কোনো সময় খোলা হয়নি। আচ্ছা, ঠিক আছে। ডান দিকে যে আপনার বট গাছটা দেখছেন, এই বট গাছটার এজ হচ্ছে আপনার 152, মানে 152 থেকে 53 বছর রানিং বট গাছ। এই বট গাছটার নাম হচ্ছে আপনার 3 পাহাড়। মানে রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর রানিং বয়স, মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সঙ্গে এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা নদী আছে কোপাই। কোপাই থেকে বেড়াতে গিয়ে বট গাছ চারা এনেছিলেন আর পকেটে হয়েছে 3টা নুড়ি পাথর। এই বট গাছটাকে 3 পাহাড়ে এখানে নাম দেওয়া হয়েছে। একটা দুটো দেখুন 3টি স্টেট করে দেখুন থাক করে বাঁধানো হয়েছে, তার জন্য নাম দিয়েছে 3 পাহাড়ি বট গাছ ক্লাব মোড়। এখানে বসে উনি 4 লাইন কবিতা লিখেছিলেন, কুমোরপাড়া গরু গাড়ি বোঝা করা কলচারি গাড়ি ছিল বংশীবন্ধ সঙ্গে ভাঙনো হবে। এই বট গাছটাকে আপনারা দেখেছেন বা পড়েছেন, বাচ্চাদের ছোট ছোট শর্ট পাট বই পাওয়া যায়। তো শর্ট পাট বই দেবেন গ্রিন ব্ল্যাক কালার পেন্টিং করে প্রথম পাতা বটকে ছবিকে দেওয়া আছে। তার পরের 4 লাইন চলে গেছিল আমার হাট বুঝে শুক্রে বক্সিগঞ্জে পড়তে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে। সেই জিনিসটাকে বিকল্প করে এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা সোনাঝুরি বলে একটা মেলা হয় শনিবার রোববার, রোজ দিন হয় কিন্তু শনিবার রোববার হাটটা আপনার বেশি হয়। সেই জিনিসটাকে বিকল্প আমরা এখানে হাট একটা বসানো হয়েছে। সহজ পাঠ যারা পড়েছেন তারা প্রত্যেকেই এই বটগাছের ছবিটা অবশ্যই দেখেছেন। আর একটা কথা বলি, যিনি আমাদের গাইড তিনি কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি কথা বলেন, তার ফলে বেশ কিছু জায়গায় তার কথা কিন্তু জড়িয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন উনি কি বলছেন। যদি কোথাও কোনো প্রশ্ন হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই জায়গাটার যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি ইচ্ছা করেই ওনার ভয়েসটা রেখেছি, তার কারণ ওনারাও এই পেশার সঙ্গে যুক্ত। যদি আমার ভিডিওর জন্য ওনার কোনো উপকার হয় তাহলে, কারণ এ পৃথিবীতে এসেছি মানুষের কাজ করার জন্যই তো যদি আমার জন্য কারুর কোনো উপকার হয় সেটাই আমার কাছে বড় পাওনা। তাই জন্যেই বেশিরভাগ জায়গায় আমি ওনার গলাই রেখেছি। আর হ্যাঁ, গলাটা শুকিয়ে গেছে আমাদের, এবারে একটুখানি জুস খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে এখানে এরকম জুস পেয়ে যাবেন, মুসম্বি পাবেন, আখের রস পাবেন। গরমকালে কিন্তু বেশ লাগবে। আখের রস 20 টাকা 30 টাকা গ্লাস, আর মুসম্বির রস 60 টাকা 70 টাকা গ্লাস। এই যে আপনার ডান দিকে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে আপনার মৃণালিনী আনন্দ পাঠশালা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর নাম পাঠশালাটা। অ্যাকচুয়ালি ওনার বিয়ের আগের নাম হচ্ছে মৃণালিনী আর ভালো নাম হচ্ছে ভবতারিণী দেবী। এখানে কি আপনার 1 থেকে 4 পর্যন্ত পড়ানো হয়। সকাল 6টা থেকে আপনার 11টার মতো ক্লাস হয়, গাছের নিচে ওপেন ক্লাস। 15 দিনকে আমরা বাচ্চাদের মাটিতে বসে পড়ানো হতো। এই যে গণিত যে চাতা করে দিচ্ছেন, এখন মতো টিচাররা বেদিতে বসে বাচ্চাদের মাটিতে বসে পড়ানো হয়। তুমি চেয়ার টিল বা পলিথিন কোনো কিছু ইউজ হয় না। এটাকে মৃণালিনী কারণ বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রী মৃণালিনী গেছিলেন, উনি মারা যাওয়ার পর সাপোজ আপনার মানে কিছুক্ষণের জন্য মানে ঘন্টা খানিক দেহটা আমি মাটিতে ফেলে রাখা হয়েছিল, তার জন্য আমি কি দেবলি। বৃষ্টি বলে ভেতরে ক্লাস হয়, নেক্সট টাইম বাইরে। এই যে গাছের নিচে ওপেন ক্লাস। আর ডান দিকে যেখানে পাকা বাড়ি দেখছেন, এই পাকা বাড়িটা হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্টাডি আছে ঘোড়া উপন্যাস, স্টাডিটা উনি এই জায়গাতে লিখেছিলেন। দেউলি এই কারণে নাম দেওয়া হয়েছে, ওনার মিসেসের জীবনে সে ইচ্ছে ছিল, উনি সব জন্ম মৃত্যু সব জোড়াসাগর, ওনার জীবনে সে ইচ্ছে ছিল যে উনি মারা যাওয়ার পর নিজের স্বামীর জায়গায় যেন পা রাখতে পারেন। উনি মারা যাওয়ার পর কিছুক্ষণের জন্য দেহটা রাখা ছিল, তার জন্য আমরা কি দেউলি। এটা বাঁ দিকে হচ্ছে আমরা সেন্ট্রাল লাইব্রেরি, মানে কেন্দ্রীয় গ্রন্থাগার। টোটাল এখানে আমরা 6,01,000 বই ভেতরে আছে, অনলি ফর বিশ্ব স্টাফ অফ স্টুডেন্ট। হ্যাঁ, লাইব্রেরি স্টাফ অফ স্টুডেন্ট। আর বাঁ দিকে যে আপনার রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে আপনার
23শে ডিসেম্বর সাতপুর শান্তিনিকেতনের মেলা হয়, মেলা মাঠের রাস্তা হচ্ছে এটাই, ঠিক আছে। আর এখানে আপনার সামনে সেন্ট্রাল অফিস আছে, মানে এখানকার যে ভিসি ভাইস চ্যান্সেলর অফিস আছে, আগে বিদ্যুৎ চক্রবর্তী ছিল, উনি চলে গেছেন ভাই মানে ভিসি অফিস। মানে আপনি প্রবেশ করতে গেলে আপনি লাইব্রেরি ঢুকতে পারবেন না, কিন্তু পায়ে হেঁটে যেতে পারবেন, কিন্তু গাড়ি ঘোড়া কিছু ঢুকে না। আর বলাকা এগুলো হচ্ছে আপনার আম্রপল্লী, এবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট ছোট একটা স্ট্যাডিয়াম গ্রন্থের নাম। আর শান্তিনিকেতনে যে আপনার কদিন আগে যে পাঁচির দেওয়ানি বিক্ষোভ চলছিল ভাঙচুর, এবং আমাদের বিভিন্ন জেলা সভাপতি এই গেটটাকে ভেঙে দিয়েছিল। হ্যাঁ, এটাই ভেঙে দিয়েছিল। ডান দিকে এই রাস্তা ঢুকে আছে, এখানে আপনার তিনখানা ডিপার্টমেন্ট আছে, এক হচ্ছে চীনা ভবন মানে চাইনিজ ডিপার্টমেন্ট, এক হচ্ছে হিন্দি ভবন, এক হচ্ছে পাঠ ভবন, ঠিক আছে। আর বিশ্ববাদী ক্যান্টিন আছে। বিশ্ববাদী টোটাল এখানে আপনার 22 জন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ানো হয়, এবং শুধু 3টে জিনিস হয় না, এক হচ্ছে ডক্টর মানে মেডিকেল, ইঞ্জিনিয়ার, কমার্স হয় না, সায়েন্স আর্টস পড়ানো হয়। আর হ্যাঁ, এই সোজা চলে যাচ্ছে আমরা শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন, অর্থাৎ বোলপুর স্টেশন। আপনারা যারা বোলপুর থেকে আসবেন তারা ওই রাস্তা ধরেই আসবেন, অর্থাৎ তারা কিন্তু এই বিশ্বভারতী ক্যাম্পাস হয়েই কিন্তু আপনারা সোনাঝুরি বা খোয়াই যাবেন বা কঙ্কালীতলা যাবেন। এই প্রকৃতি, ইতিহাস, এ জায়গা আমাকে বারে বারে টানে, তাই বারে বারে আমি ছুটে আসি শান্তিনিকেতনে। যদিও লাস্ট এসেছিলাম 2018 সালে, আর কোভিডের পরে এই প্রথম। এই যে দেখছেন, এই গাছটাকে বলা হয় ফাগুন বউ। এই যে ফুলটা দেখছেন, হলুদ ফুল, রাঙা পলাশ এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। তবে পলাশ গাছ সেই অর্থে দেখতে পেলাম না, বা পলাশ ফুল দেখতে পেলাম না বলাই ভালো। আর এই যে ফুলটা দেখছেন, এই গাছটা দেখছেন, এই গাছটার নাম ফাগুন বউ। সত্যি, হয়তো এটা দেখেই লেখা হয়েছিল, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আগুন লেগেছে বনে বনে, এইবার বোঝা গেল ব্যাপারটা। ফাগুন বউ, ফাগুনটা কি? ফাগুন মাস এই সময় এটা হয়। এটা আগুনের মতো বসন্ত দেখতে। মানে দোলের সময় এই ফুলটা ফোটে, বসন্তিকা বলা হয়, বা ফাগুন বউ। এটা কি বলুন তো, এটাকে বাঁদর লাঠি বলে বা অমলতার। হ্যাঁ, এটা দেখছেন, এটা হলো ইগলু বা বরফের বাড়ি, যেটা সাধারণত নর্থ পোল বা সাউথ পোলে দেখা যায়। এটা কলা ভবনের কিছু ছাত্র, কিছু জাপানিজ ছাত্র এবং ভারতীয় ছাত্র, এরা মিলেমিশে এটা তৈরি করেছে। এটা একটা আর্টিক্রাফট বলা যায়। আর একটা কথা বলি, ভিডিও যেহেতু লম্বা হয়ে গেছে, তাই আজকে বিশ্বভারতী ক্যাম্পাস ভ্রমণ দিয়েই আমার এই পর্ব শেষ করছি। পরের পর্বে আসবে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস, তবে এখনও শেষ হয়নি ভিডিও, চলুন বাকিটা দেখে নিই। বাঁ দিকে যে আপনার স্ট্যাচু দেখছেন, এটা হচ্ছে আপনার 1937 থেকে 38 সালের মধ্যে ভাস্কর রামকিঙ্কো বেজ এই মূর্তিটাকে হাতে করে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিলেন। এরা হচ্ছে যাযাবর সাঁওতালি বিভাগ, এদের কোনো গাড়ি মানে বাড়িঘর নেই, এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। একজন দেখুন ভদ্রমহিলা মাথায় ঝুঁই নিয়ে আছে, একজন বাঘ নিয়ে আছে, বাঘের মধ্যে একটা বাচ্চা যে কুকুর হেঁটে আছে, এটাকে বলে আপনার হাট বসে শুক্র বক্সিগঞ্জে পদ্মা পারে। এটা বাচ্চা ছোট ছোট সহজ পারে বই পাওয়া যায়, ও সহজ পারে বই সেকেন্ড পারে দেওয়া আছে। তখনকার দিনে তো আপনার সিমেন্ট ছিল না, গালা চুন সুরকি কাকুর মাটি দিয়ে বানানো। ভাস্কর রামকিঙ্কো বেজের বাড়ি হচ্ছে বাঁকুড়া সোনালী গ্রাম। উনি একটা এমনই আর্ট শিল্পী ছিলেন, যিনি স্ট্যাচু তৈরি করতে কোনো যন্ত্রপাতি লাগতো না, উনি হাতের মাধ্যমে ছুঁড়ে ছুঁড়ে বানাতে পারতেন। ঠিক আছে, ওনার শুধু এখানে নয়, বিদেশে গেলে ওনার স্ট্যাচু বা স্কালচার দেখতে পাবেন। আপনারা চাইলে একদিনের ট্যুরও করতে পারেন, আবার চাইলে এখানে এসে থাকতেও পারেন। এখানে থাকার জন্য অনেক হোটেল আছে। উইকডেজ অর্থাৎ সোম থেকে শুক্র হোটেলের দাম তুলনামূলকভাবে কম, এবং শনি রবিবার একটু চড়া। যদিও অসংখ্য হোটেল আছে বোলপুরে এবং প্রান্তিকে, তবে দোলের সময় বা পৌষ মেলায় কিন্তু একটু আগে বুকিং করে আসবেন। আর এই যে দাদা, এই দেখুন ডান দিকে যে হলদে রঙের যে বাড়িটি দেখছেন,
এই বাড়িটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি, মানে মীরা দেবীর বাড়ি। বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। মালঞ্চ যে একটা স্টাডি আছে, উনি এই জায়গাতে লিখেছিলেন। কিন্তু ওনার ছোট মেয়ে মীরা দেবী, তিনি 22 বছর বয়সে তিনি মারা যান। তখনকার ওনার টিবি রোগ হয়। ওনার শেষ জীবনটা ঢুকতে ওনার ফ্যামিলি মেম্বার খুব অল্প বয়সে মারা যান। একটা কথা, শান্তিনিকেতনে যখন আসবেন একটা জিনিস মাথায় রাখবেন, এই জায়গায় সময় কাটাতে অবশ্যই ভালো লাগবে, তবে তার সঙ্গে জায়গাটাকে পবিত্র রাখবেন, জায়গাটাকে নোংরা করবেন না। নামটা তো শান্তিনিকেতন, বুঝতেই পারছেন, মানুষ এখানে শান্তির খোঁজে আসে, সেইটা কিন্তু একটু বজায় রাখবেন, এটা আমার অনুরোধ আপনাদের সবার কাছে। ওই যে আপনি ব্ল্যাক হাউস যেটা বলছেন, ওই বাঁ দিকে তাকান, ওই যে কালো কালো বাড়িটা, হ্যাঁ ওই যে ব্ল্যাক হাউস, হ্যাঁ এটা বলছি। বাঁ দিকে যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটার জন্য 1956 থেকে 57 সালের মধ্যে ভাস্কর রামকৃষ্ণ বেজিরি বানানো। এই স্ট্যাচুটার নাম হচ্ছে কলের বাসি। কলের বাসি এই কারণে নাম দেওয়া হচ্ছে, রায়পুরের রাজবাড়ি যেখানে বলা হচ্ছে, তখনকার একটা রাইস মিল, মানে রাইস মিল ঠিক নয়, মানে ঢেকি ছিল, তখনকার তো ঘড়ি ছিল না। বাঁশি হুল চুনে আদিবাসীরা বুঝতে তো কাজ আবার সময় হয়েছে, আর বাঁশি হুল চুনে আদিবাসীরা বুঝতে তো কাজ ছাড়া সময় হয়েছে, তাই জন্য নাম হচ্ছে কলের বাসি। দেখুন, দুই আদিবাসী বোন ছুটতে কাজে যাচ্ছে, মাথায় যেন ভাতের পোটলা নিয়ে, মানে ভাতের হাঁড়ি নিয়ে, পিছন দিয়ে দুজন ঝাউ নিয়ে আছে, একটা ছেলে না হাতে বাঁশি ছুটতে যাচ্ছে। মানে মা যখন কাজে যায় তখন বাচ্চা দেখতে পায় না, আর যখন ফেরে তখন দেখতে পায় না, মানে মাসি আগে নিয়ে আছে, যেটা আমরা পাতি বাংলা বলে থাকি যে মায়ের থেকে মাসি দুধ বেশি, স্ট্যাচুকে সেটাকে প্রমাণ হয়েছে। আর এই জায়গাটার ভুবনডাঙ্গা এই কারণে নাম হয়েছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন বুকে যখন, হ্যাঁ ভুবনডাঙ্গা এই কারণে নাম দেওয়া হয়েছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তারাপীঠে যখন বামদেবের কাছ থেকে যখন ফিরছিলেন, তখন চারিদিকে ঘন জঙ্গল। তো উনি এক ব্যক্তি জিজ্ঞেস করেন যে আমি এখানে এই জায়গাটা কার। তা উনি রাজা ভুবনমোহন সিংহ রায়ের কাছে উনি যায় হচ্ছে আপনার রায়পুর, মানে দেখা করতে যাই। তা উনি বলেছেন যে আমি ব্রাহ্মণ সমাজের লোক, আমি আমার কিছুটা জায়গা প্রয়োজন, আমি একটা আশ্রম করবো। তো রাজা ভুবনমোহন সিংহ রায় বলেছিল যে বেশ, তো ঠিক আছে, আপনি যখন ব্রাহ্মণ সমাজে একটা ভালো যখন একটা কাজ করবেন, তা আপনাকে আমি এই পুরো মৌজা বা অঞ্চল বলা তখনকার দিনে, এই পুরো মৌজাটা আমার, তা আপনাকে জায়গা আমি দান করলাম। তো উনি বলেছেন যে আমি ব্রাহ্মণ সমাজের লোক, আমি ফ্রিতে কার কাছে কোনো জিনিস নেবো না। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখনকার 1 টাকা 16 আনা বলতো, ওই 16 আনা ওই রাজা ভুবনমোহন সিংহ রায়কে দিয়েছিলেন। আর ওই রাজা এই 3600 বিঘে এরিয়া তিনি ডোনেট করেছিলেন। যেহেতু রাজার নাম ছিল ভুবনমোহন সিংহ রায়, তার জন্য জায়গাটার নাম হচ্ছে ভুবনডাঙ্গা। দিকে যে আপনার স্ট্যাচু দেখছেন, এই স্ট্যাচুটা হচ্ছে একটা গলাকাটা মহিলা, মানে গলাকাটা মূর্তি। এইটাকে ভাস্কর রামকৃষ্ণ বেশ তৈরি করতে করতে মেয়েটাকে সব বানিয়ে ফেলেছিলেন, মেয়ের মুখটা বানাতে পারেনি, উনি বানাতে মারা গেছিলেন। তার জন্য মূর্তির নাম হচ্ছে অসম্পূর্ণ মূর্তি, মানে ইনকমপ্লিট। মানে তখনকার দিনে ধান ঝোড়া করতো মেশিন ছিল না, ওই পাটার মধ্যে যে কাছিরি ধান ঝোড়া করতো, সেই জিনিসটাকে বানাতে চেয়েছিলেন। আর বাঁ দিকে যে ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে আপনার সঙ্গীত ভবনের মিউজিক ডিপার্টমেন্ট, মানে মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা। সঙ্গীতের উপর যারা পিএইচডি করে রিসার্চ করে, তাদের ডিপার্টমেন্ট যেটা। এই যে পৌষারি মেলাজি বোলপুরের মেয়ে, ও সঙ্গীতের উপর এখানে পিএইচডি করেছে। এখানে সত্যজিৎ রায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা গান্ধী সব এখানকার স্টুডেন্ট। ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর 3টে নাম রচনা করেছিলেন। এক হচ্ছে অমর্ত্য সেন, যার নাম হচ্ছে বাবলু সেন। অমর্ত্য নামটা রবীন্দ্রনাথ দেওয়া। অমর্ত্য সেন ইন্দিরা গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুর নাম লিখেছেন প্রিয়দর্শিনী। আর কণিকা বন্দ্যোপাধ্যায় নাম লিখেছেন মোহন। বাঁ দিকে যে সমস্ত ঘর বাড়ি দেখছেন, এটা হচ্ছে আমরা বিশ্বভারতী সব প্রফেসরদের, মানে প্রাইভেট এরিয়া। বাঁ দিকে যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি হচ্ছে আপনার এটা হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পী, মানে এটা হচ্ছে আপনার নন্দন বসুর বাড়ি। এই যে আপনার দুটো লোগো দেওয়া আছে, এই যে আপনার দুটো গোলের মধ্যে দেখুন বাংলা করে, এই যে আপনার দন্তান্ন নন্দগোল লেখা আছে। দাদা এই দুটো নিয়ে দন্তান্ন নন্দগোল লেখা আছে। শর্টপাট বই যে পেন্টার। এখন আমরা যেখানে আছি এটা নন্দলাল বসুর বাড়ি, পেইন্টার নন্দলাল বসু। আমরা সবাই জানি রবীন্দ্রনাথের অত্যন্ত গুণমুগ্ধ ছাত্র এবং বিখ্যাত আর্টিস্ট নন্দলাল বসুর বাড়ি। বয়সটা মানে কলা ভবনের স্টুডেন্ট থাকে, যে সমস্ত স্ট্যাচু বা পেন্টিং গুলো দেখছেন, সব স্টুডেন্ট হাতের কাজ। এগুলো ওনার বাড়ির অপোজিট একটা হোস্টেল তৈরি করেছেন, তার জন্য নাম দেওয়া হচ্ছে নন্দসদন শ্রীপল্লী ছাত্রনিবাস। হাতের কাজগুলো দেখে চোখ ফেরানো যায় না, যেন মনে হচ্ছে সব কটা জীবন্ত। ওই যে দেখছেন একটা কুকুর শুয়ে আছে, যেন মনে হচ্ছে একটা সত্যিকারের কুকুর মরে পড়ে আছে। প্রত্যেকটা জিনিস অত্যন্ত জীবন্ত লাগছে। সত্যি এই তো শিল্পীর আসল চেহারা, আর এই জন্যই তো শান্তিনিকেতন আসা। ধন্য শান্তিনিকেতন, আমার প্রণাম এই পবিত্র ভূমিকে। সত্যি ভাবি কেন বারে বারে শান্তিনিকেতন আমায় টানে। আজ অসাধারণ লাগলো আরো একবার এসে। আচ্ছা, বাঁ দিকে যে বাড়িটা দেখছেন,
এই বাড়িটি হচ্ছে আমরা প্রতি চিয়ারটি সেনের হচ্ছে আমরা ডক্টর অমর্ত্য সেনের বাড়ি, যিনি ইকোনমিক্স কিছু অর্থনীতি গবেষণা নিয়োজিত ছিলেন। অ্যাকচুয়ালি উনার এটা নিজে বাড়ি বিশ্বভারতী প্রপার্টি ওনাকে বিশ্বভারতী জায়গায় ডোন করা ছিল। অমর্ত্য সেনের ডাক নাম হচ্ছে বাবলু সেন। অমর্ত্য নামটা রবীন্দ্রনাথ রাখা। অমর্ত্য সেনের মা হচ্ছে অমিতা সেন, রবীন্দ্রনাথের প্রথম ছাত্রী ছিলেন। ওনার বাবার নাম আশুতোষ সেন। প্রতি চিয়ার একটা ট্রাস্ট চলছে। ওনার দাদু হচ্ছে ক্ষিতিমোহন সেনকে জায়গায় ডোন করেছিল। ওনার ইকোনমিক্সের ওনার প্রথম মিস হচ্ছে নমিতা দেব সেন, যার সময় ডিভোর্স হয়ে যায়। তারপর উনি দুটো ফরেনারকে বিয়ে করেন। ওনার 2 মেয়ে নন্দন সেন, ভাদুরী সেন। ওনার ডিপার্টমেন্টে দেখছেন, এটা হচ্ছে ইগ্রো ইকোনমিক্স রিসার্চ সেন্টার। উনি ইকোনমিক্স নোবেল পেয়েছেন, তার জন্য 22 সালে ডিপার্টমেন্ট একটা চালু করেছে। আর ডান দিকে যে স্ট্যাচু দেখছেন, এই স্ট্যাচুটাকে ভাস্কর রামকৃষ্ণ বেজি বানানো। এই স্ট্যাচুটা দেখুন একটা মালি দেখুন একটা গাছের মধ্যে জল দিচ্ছে। একটা সময় ছিল ভিস্তিওয়ালারা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে চামড়ার ব্যাগে করে জল বিতরণ করতেন। একটা সময় এই ভিস্তিওয়ালাদের কদরও ছিল, সেইটারই ছবি। আচ্ছা, এই শান্তিনিকেতনের ক্যাম্পাসটা ঘোরার জন্য কিন্তু এখন টোটো নিতে হয়। তা আজকে আমি যে টোটো দাদার সঙ্গে ঘুরলাম বা টোটো ভাইয়ের সঙ্গে ঘুরলাম, আমি তার সঙ্গে একটু পরিচয় করাই। তোমার নাম? তীর্থ ভট্টাচার্য। তুমি এখানেই থাকো? হ্যাঁ, এখানেই বোলপুর বাঁধগোড়া। কতদিন ধরে তুমি টোটো চালাচ্ছ? আমি হয়ে গেল আপনার মোটামুটি 6-7 বছর। আমার বিএড কমপ্লিট। বিএড কমপ্লিট করে কমপ্লিট করে টোটো চালাচ্ছ, তাতে কোনো মানে মানসিকভাবে কোনো সমস্যা হচ্ছে না, আমি অনেক চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি কোনো কিছু পাইনি। তা আমি এটাকে সেলফ পেমেন্ট মনে করেছি। হ্যাঁ, এবার মেন হচ্ছে পুরো ক্যাম্পাসটা হচ্ছে আমরা 3600 বিঘা জমির উপর ক্যাম্পাস, পায়ে হেঁটে কভার করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু এবারে টোটো নিলে কি আপনাদের একটা সুবিধা, যে টোটো প্লাস গাইড, আমরা যে সঠিকভাবে যে একটা হেরিটেজ কমপ্লেক্স যে আপনার জিনিসগুলো বলবো, সেগুলো আপনাকে কেউ বলে দেবে না। আপনার নামটা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9134363781। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আজকের গল্প এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।